গতকালকের জামাতের সমাবেশে সেখান থেকে কিন্তু লড়াই আর একটা শুরু হয়েছে। আর এই লড়াইয়ের এমন একজন বীর যোদ্ধা নেতৃত্ব দিচ্ছেন, যিনি হার না মানা সৈনিক। দেখেন, গতকাল সেখানে আমিও উপস্থিত ছিলাম। সেখানে দেখেছি যে আসলে কত বড় সমাবেশ হয়, কত মানুষের সমাগম হয়। সেখানে দেখতে গেছিলাম, দেখলাম এত পরিমাণের মানুষ। রেসকোর্স ময়দান, এই যে ময়দান, সাবেক রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। রেসকোর্স ময়দান এই জন্য বলা হয় যে পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হতো, দুই পাশে দুইটা স্টেজ থাকতো আর ঘোড়া দৌড় দেওয়া হতো, এখান থেকে দেখা হতো। আর রেসকোর্স ময়দানে তৎকালীন সময়ে যে ওই ৭ মার্চের ভাষণ, সেটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। একের পুরা এই সোহরাওয়ার্দী উদ্যান, এটা কিন্তু পুরাই রেসকোর্স ময়দানটা সেখানে ওই কানায় কানায় পরিপূর্ণ ছিল। এরপর গতকালকে যে সমাবেশটা গেছে, বাংলাদেশের ইতিহাসে বা ওই যে ওই রেসকোর্সের ময়দানে বা সোহরাওয়ার্দী উদ্যান যাই বলেন না কেন, এটার ইতিহাসে এত পরিমাণ মানুষ কখনো আর হয় নাই। এদিক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ফুল ভর্তি, তিল ধারণের ঠাঁই নেই। তারপরে শাহবাগ এলাকা ফুল ভর্তি, ওদিক নিউ মার্কেট এলাকা পর্যন্ত, এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া পর্যন্ত, বাংলা মোটর এরিয়া পর্যন্ত। এদিকে একেবারে মানুষের লোকারণ্যে পরিচয়, একেবারে কানায় কানায় পরিপূর্ণ ছিল প্রত্যেকটা সড়ক। এমনকি পাশে যে রমনা পার্ক, মানুষ যেরকম পরিমাণে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ছিল, সেরকমভাবে কিন্তু রমনা পার্কের ভেতরেও ছিল এত পরিমাণে মানুষ। আসলে তারা কি বার্তা দিতে আসছে দেখেন, অন্যান্য দলগুলো যখন এই সমাবেশ করে, তাদের সেখানে সিঙ্গারা থাকে, সমোসা থাকে, এগুলো খাওয়ার জন্য খাওয়ার দেয় কিন্তু দল থেকে। কিন্তু এখানে দেখা গেছে বৃদ্ধ কুজো হয়ে গেছে মানুষ, এই মানুষগুলো গেছে, ছোট বাচ্চারাও গেছে, এদেরকে কোনো কোনো ধরনের দল থেকে খাবার দেয় নাই। নিজেরা পকেট থেকে চিরা মুড়ি নিয়ে খাবার নিয়ে একদিন আগেই সেখানে গিয়ে পৌঁছে গেছে, পরে আছে। আমরা দেখলাম সারা মাঠ যখন ঘুরে দেখলাম হেঁটে হেঁটে, তখন দেখলাম যে আগের দিন থেকে কেউ বিছনা, কেউ এই কাঁথা, কেউ এই পলিথিনের কাগজ, এগুলো নিয়ে একদিন আগে থেকে সেখানে শুয়ে আছে দেখার জন্য। তারপর থেকে শুরু হলো, এই বক্তব্য শুরু হবে ঠিক 2টা বাজে। 2টার আগে দেখলাম আমরা সেখানে, যেখানে অন্যান্য দলের নেতারা, প্রধান নেতারা আসবেন দেরিতে, শেষ পর্যন্ত চমক দেখার জন্য, চমক দেওয়ার জন্য। কারণ তোমার ভাই আমার ভাই, এমুক ভাই এমুক ভাই, তুমি তোমার নেতা আমার নেতা, এমুক নেতা বলবে, মানুষ সারা সারা এই মাঠের মানুষ হই হুল্লোড় করবে, নেতা আসছে। কিন্তু আমরা দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানে ডাক্তার শফিকুর রহমান আসলেন ঠিক 2টার আগেই। প্রোগ্রাম শুরু হবে, মূল প্রোগ্রাম শুরু হবে 2টা বাজে, এর আগেই আসলেন তিনি। আসার পর আমরা দেখতে পেলাম সবারকে হাত উড়িয়ে তিনি অভিবাদন জানালেন। তার যে একটা মুভমেন্ট ছিল হাঁটার, এটা অসাধারণ। হাঁটা মানে এক যোদ্ধার এই যে মুভমেন্ট, সেটাই ছিল। তারপর শুরু হলো বক্তব্য। প্রত্যেকটা বক্তব্য যেন ব্যালেন্সের সাথে বার্তা দিচ্ছিল যমুনাতে, ডক্টর ইউনূসের কাছে। প্রত্যেকটা নেতা, জামাত ইসলামের বলেন, ইসলামী আন্দোলনের বলেন, খেলাফত মজলিসের বলেন, এনসিপির বলেন, গণ অধিকার পরিষদের বলেন, জাকপার বলেন, প্রত্যেক নেতার বক্তব্য ছিল জুলাই শহীদদের যে শহীদদের পরিবারের, জুলাই আহত যোদ্ধাদের প্রত্যেকের বার্তা ছিল যমুনার দিকে। প্রত্যেককে চেয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। এখন পিয়ার পদ্ধতিতে কেউ যদি বলে যে এটা খায় না মাথায় দেয়, এটা দিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু প্রত্যেকের বিএনপি, বিশেষ করে বিএনপি বিরোধী যারা আছে এখন, তাদের প্রত্যেকের এই কথা যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। 3টা বিষয় তারা বেশিরভাগ গুরুত্ব দিয়েছে, 7টা দফার ভেতর 3টা বিষয়ে। একটা হচ্ছে বিচার, সংস্কার, তারপরে 4টা বিষয়, আর তারপরে জুলাই সনদ, পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতিকে তারা প্রথমে রেখেছে, এই পিয়ার পদ্ধতি। তারপরে এটা এটা রেখেছে তারা, নির্বাচনটা পরে চাইছে। তারপরে এই বিচার হবে, সংস্কার হবে, তারপরে জুলাই সনদ ঘোষিত হবে, তারপরে সেই নির্বাচন হবে। দেখেন, এখানে এনসিপি থেকে আসলেন সার্জিস আলম, তিনিও কথা বললেন যে বর্তমান যে এই কাঠামো রয়েছে, সেই কাঠামোতে নির্বাচন হবে না, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইলেন। তিনি বললেন, ফেসিবাদের কথাগুলো বললেন, যে ফেসিবাদরা কীভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, ফেসিবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই হলো। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পিয়ার পদ্ধতির জন্য কথা বললেন, একটা শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য কথা বললেন। জাকপার নেতা কথা বললেন, তারপরে ডক্টর ফয়জুল হক কথা বললেন, খেলাফত মজলিসের কথা বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মী কথা বললেন। এরকমভাবে প্রত্যেক নেতাকর্মী সেখানে আওয়াজ তুললেন যে
আগে বিচার, আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। দেখেন প্রত্যেকটা জিনিসের সাথে তারা ব্যালেন্সের সাথে কথা বলছে, কেউ কিন্তু ব্যালেন্স হারায়নি, কেউ কোনো ব্যালেন্স হারায়নি। শেষ পর্যন্ত আমরা দেখলাম সেখানে আমিরে জামাত বক্তব্য আসলেন। তবে এখানে বিষয়টা হলো সেদিনের গরম, এত পরিমাণে গরম ছিল সেখানে, সেই গরমটাতে শরীর তার আর সহনীয় হয়ে ওঠেনি। এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে তিনি পড়ে গেলেন, আবার তাকে তিনি উঠলেন। মনোবল কি দেখেন, ইমানই মনোবল, ভেতর ভেতর যে একটা আগুন, এই আগুনের তিনি দাঁড়ালেন, আবার 50 সেকেন্ড আবার দাঁড়াতে পারলেন, আবার তিনি পড়ে গেলেন। ডাক্তাররা পরামর্শ দিলেন যে তাকে আর কোনো বক্তব্য দেওয়া যাবে না, দিতে পারবে না তিনি, তার শরীর সায় দিচ্ছে না। তখন ওই যে বীর, এই বীর বললেন, না, আমি আমার জাতির কাছে কথাগুলো বলবো। তিনি বললেন, যখন মৃত্যু লেখা আছে তার 1 সেকেন্ড আগেও আমি মৃত্যুবরণ করব না, আপনাদেরকে আমি কথা বলতে চাই। তিনি সেই কথাগুলো বললেন, পরিপূর্ণ কথাগুলো বলতে পারলেন না, কিন্তু তারপরও বললেন যে এ জাতির অনেক কিছু পাওয়ার সময় রয়েছে এখনো, এখানে বিচার হতে হবে, সংস্কার হতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে, যেগুলো এনসিপির যে নাহিদ হাসরাতরা বারবার বলছে, সেই দায়িত্বটা, অভিভাবক হিসেবে দায়িত্বটা ডক্টর শফিকুর রহমান নিলেন। তিনি বললেন যে এখানে এগুলো করতে হবে, করার পর নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচনে যেতে হবে। পিআর পদ্ধতিতে হলে প্রত্যেকটা দলের একটা প্রতিনিধি সরকারের থাকবে, তাহলে জনগণের জন্য কথা বলার সুযোগ পাবে, একটা ব্যালেন্স থাকবে, চতুর স্বৈরাচার হবে না। এই কথাগুলো বললেন। তিনি বললেন, আক্ষেপ করে বললেন, যদি আমি জুলাই শহীদ হতে পারতাম, জুলাই শহীদ হতে পারে নাই তার আক্ষেপ। তিনি বলছেন, সামনের যে লড়াই শুরু হচ্ছে, সেই লড়াই আমি অন্ততপক্ষে শহীদ হতে চাই, সেই লড়াই নতুন বাংলাদেশ গড়ার। তিনি বললেন যে আমরা এখনের লড়াই হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যাই, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় বসায়, তাহলে কোনো এমপি মন্ত্রীরা কোনো প্লট বরাদ্দ পাবে না, তাদের জন্য কোনো নির্দিষ্ট গাড়ি, এমনি এই যে এই হাই লেভেলের গাড়ি, এগুলো কেনা হবে না, তারা টাকার যে চালাচালি এগুলো করতে পারবে না, স্পষ্ট বার্তা দিলেন। দেখেন এত পরিমাণে মানুষ হয়েছে জামাতের ইতিহাসে, এই বাংলাদেশের জামাত জন্ম নেওয়ার পর বাংলাদেশের ইতিহাসে এত বড় সম্মেলন বা এত বড় সমাবেশ করতে পারে নাই। যেদিকে চোখ গেছে, পাখির চোখে যদি আপনি দেখেন, শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এখন যারা বলতো যে জামাত জামাত যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা জামানত হারাবে, আজকে তাদের চোখ কান হয়তো খুলে গেছে। তারা কি বলবে? এই মানুষ কি কেউ কাউকে 500 টাকা 1000 টাকা করে দিয়ে, কাউকে সিঙ্গারা দিয়ে, সমোসা দিয়ে আসছে? কাউকেই না। প্রত্যেকেই নিজের পকেট থেকে টাকা দিয়ে খরচ করে খাবার কিনে এনে প্রত্যেকেই সমাবেশে গেছে। কি একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য, নতুন আরেকটা লড়াইয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য। দেখেন লড়াই কিন্তু শুরু হয়ে গেছে, ম্যাক্সিমাম দল কিন্তু ইতিমধ্যে জামাতের সাথে একত্রতা পোষণ করেছে। এখন এই লড়াইটা কিন্তু দুইটা পক্ষের, একটা হচ্ছে আবেগ, যারা বলে যে জুলাই সনদ, জুলাই তারপরে সংস্কার, বিচার, এদেরকে যারা বলে আবেগ, আর একটা হলো আগুন, যে আগুন চায় সব কিছুকে পুড়িয়ে নতুন করে একটা, সমস্ত অপরাধ অপকর্ম দুর্নীতিকে পুড়িয়ে নতুন করে একটা বাংলাদেশ বিনির্মাণ করতে, যেখানে প্রত্যেকটা জনগণের মতামতের প্রতিফলন ঘটবে, যেখানে মানুষের কথা বলবে, যেখানে জনগণের কথা বলবে। সেই আগুনটা নিয়ে, সেই আগুন বুকে ধারণ করছেন ডাক্তার শফিকুর রহমান। হার না মানে এক যোদ্ধা, তিনি অসুস্থ হলেন, তারপরও হাল ছাড়লেন না। তিনি জাতির উদ্দেশ্যে, তিনি তার সামনে যে লক্ষ লক্ষ শ্রোতা, সে লক্ষ লক্ষ শ্রোতার সামনে, জনগণের সামনে তিনি কথা বললেন। তিনি বার্তা দিলেন যে নতুন বাংলাদেশ গড়তে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে তিনি লড়াই চালিয়ে যাবেন। হয়তোবা এই বক্তব্যগুলো টিভির সামনে বসে, তারপরে এই ডক্টর মোহাম্মদ ইউনুস, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারপরে এই যে এই মাহফুজ আলম, মাস্টার মাইন্ড, বিশাল মাস্টার মাইন্ড, তারপরে আসিফ নজরুল, এরা মনে হয়তো দেখছিলেন তখনকার সময় যে কি বলেন, কি বার্তা দিচ্ছেন এই মহাসমাবেশ থেকে, তারা দেখছেন। সেই বার্তাটা, প্রত্যেকটা বার্তা একটা একটা ব্যালেন্স সহকারে যমুনার দিকে গেছে, যমুনার দিকে। এইটাই ইঙ্গিত করে যে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতেই হবে। আসলে দেখেন এই প্রত্যেকটাই কিন্তু ডক্টর ইউনুস নিজের ভিতরে ধারণ করতেন, কিন্তু বলতে পারতেন না। সেই কথাগুলো জামাতের মঞ্চ থেকে উঠে গেছে, প্রত্যেকটা দল কথা বলছে।
তো আগামীতে যে লড়াইয়ের জন্য তারা যে ময়দানে নেমেছেন, প্রত্যেক নেতাকে যেন আল্লাহ পাকে সুস্থ রাখেন, এটা আমরা কামনা করি। আর নতুন বাংলাদেশ দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। আপনারা কি বলেন? কমেন্ট বক্সে জানাই দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।